ওকে, আমরা Laravel ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 9 এ আছি। আমরা শুরু করছি আজকে অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে চতুর্থ ক্লাস, এবং চতুর্থ ক্লাসে আমরা কোডিংটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বেসিক্যালি যখন আমরা কোডিং নিয়ে আলোচনা করছিলাম, ওখানে আমরা ইনসার্ট করেছি, ওখানে আমরা সিলেক্ট করেছি, ওখানে আমরা এডিটও করেছি। প্রবাবলি ডিলেটের কাজটা এবং সার্চিং এর কাজটা হয় না, যদিও সার্চিংটা কোডিং এর মধ্যে পড়ে না। ঠিক আছে? What's this? ওকে, আমরা ইনসার্ট করেছিলাম এখান থেকে আমরা এডিটও করেছিলাম। হচ্ছিল? হয় নাই তো? হুম, পরে আসছে তাই না? রিফ্রেশ করার পরে সো এই কাজটাকে একটু রিডিরেক্ট করে দিতে হবে, হ্যাঁ, আমাদের পেজটাতে। আচ্ছা, ডিলেট হয়েছিল তো? ডিলেটও তো হয়েছিল, আমরা ডিলেট তো করেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে আজকে যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বেসিক্যালি সিলেক্ট, হ্যাঁ, সরি, সার্চিং। তো আমরা কিভাবে এখানে ডেটাগুলো সার্চ করতে পারি, হুম, আবার এখানকার ডাটাগুলোর বিভিন্নভাবে আমরা কিভাবে কোয়েরি করে নিয়ে আসতে পারি সে বিষয়গুলো। লাইক সিলেকশন শুধু এরকমই না যে আপনি স্টার কোয়েরি চালিয়ে ডাটা সব তুলে নিয়ে আসলেন, এইটুকু দিয়ে সবকিছু কিন্তু হয় না। হুম, তো ডাটা তোলার জন্য অনেক ধরনেরই কোয়েরি রয়েছে। ক্লজিং কোয়েরি, যেটা বেসিক্যালি আপনি যখন আমরা সার্চ করব তখন দেখতে পারবেন যে লাইক ক্লজ অ্যাপ্লাই করে করে আমরা সেখান থেকে ডাটা তুলে নিয়ে আসতে পারছি। তো ফার্স্ট স্টেপে আমরা সার্চিং এর ইস্যুটা কিছুটা দেখে নেই, যাতে কিছু বেসিক লেভেলের পরে কিছু ফাংশনালিটি, কিছু ক্লজ, সার্চিং এর কিছু ক্লজ বা মাইস্কুয়েল কোয়েরির কিছু ক্লজ আমরা শিখতে পারি। আর এর পরের ধাপেই আমরা ল্যারাভেলে ফোকাস করব, এবং ল্যারাভেল ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডঅ্যালোন ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্কের হিস্ট্রি, ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা বেসিক্যালি একটু আলোচনা করব। তো আমরা এখানে সার্চিং এর একটা ব্যবস্থা করি। হুম, ও লাস্ট ডে ক্লাস কি সে বুঝতে পেরেছে লাইভ ক্লাস থেকে?
ইমেল অ্যাড্রেসটা RAJU4 এই যে রাজু ফর ইউ ওকে গেছে এখানে একটা আমি ছোট ফর্ম নিয়ে আসছি input type text search দিচ্ছি name student search input type submit name button value search action blank method আমার post hello হ্যাঁ বুঝলাম আচ্ছা দেখেন আমি যদি আমাদের আউটপুটটা দেখি এখন সার্চ বক্সটা দেখা যাচ্ছে এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসি ফর্ম কি সেন্টার নেবে ঠিক আপনারা অনেক সুন্দর করে করে নিতে পারবেন যে সার্চ বক্স এবং সার্চ এর বাটনটা আমরা দিয়ে কাজ করতে চাচ্ছি যে কোনো কিছু টাইপ করে সার্চ বাটন দিয়েই হিট করলে সেটা পাওয়া যাবে লাইক নাম হতে পারে ইমেল অ্যাড্রেস হতে পারে মোবাইল নাম্বার হতে পারে রাইট তো সেই ক্ষেত্রে ক্লজিং কোয়েরি ইমপ্লিমেন্ট করতে হবে হোয়ার ক্লজ বলে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েরি ক্লজ রয়েছে যার মাধ্যমে আমরা ওই নির্দিষ্ট সংখ্যক ডাটাকে সার্চ করে তুলে নিয়ে আসতে পারি রাইট তো আমরা এখান থেকে রিকোয়েস্টটা নিয়ে যাব যে টেক্সটটা আমরা পাবো এখন আমি যদি এখানে নাম্বার লিখি বলি যে আমি মোবাইল নাম্বার দিব বাট নামের সাথে মিলিয়ে তুলে নিয়ে আসবো হবে না তো কারণ আমি সার্চ বলছি যে কেউ যে কোনো ইনফরমেশন দিয়ে সার্চ করতে চাইতে পারে যখন আমার হাতে তিনটে ইনফরমেশন আছে আমার সার্চিং এ তিনটে ইনফরমেশন দিয়ে আমি মনে করেন আমার কাছে 10 লাখ ডাটা আছে আমার হাতে 10 লাখ ডাটা রয়েছে আমি বুঝতে পেরেছি তো সেখান থেকে আমি তার নামের অর্ধ অক্ষর জানি তার ডাক নামটা জানি অথবা তার ভালো নামের কিছু অংশ জানি অথবা আমার কাছে তার মোবাইল নাম্বার রয়েছে আমার কাছে তার ইমেল অ্যাড্রেস রয়েছে আমি তার ডিটেল খুঁজে বের করতে জানতে পারি যদি সিস্টেম এরকমই বানাতে চাই আমরা এখানে সার্চ বক্সের মাধ্যমে সার্চ হিট করে আমরা এই ডাটাগুলো থেকে স্পেসিফিক ডাটা তুলে এনে প্রিন্ট করানোর চেষ্টা করব বুঝতে পেরেছি সো এই কাজটাই আমরা এখন করতে চাচ্ছি জাস্ট এ মিনিট আপনারা এই প্যাটার্নটা রেডি করে ফেলেন একজন আসেন কথা ওকে আচ্ছা আমরা একটু সার্চিং এর এই কাজটা একটু দেখি হ্যাঁ যে আমরা যখন এখানে ইনফরমেশনটা দিয়ে সার্চ বাটনে প্রেস করব ডাটাটা সার্চ হয়ে চলে আসবে তো সেই কাজটাই যদি আমরা করতে চাই অ্যাকশনটা আমরা ব্ল্যাঙ্ক করেছি বাটন আমরা সার্চ বিটিএন বলছি বাটনটা
ওকে, বাটনটা আমরা কি বলছি? সার্চ বাটন, সার্চ বাটন। তো এখানে একটা কন্ডিশন লিখতে হবে না যদি সার্চ বাটনে হিট হয়, যে ইফ is set, এটা গেট হবে না পোস্ট হবে? পোস্ট $_ পোস্ট, ইন্ডেক্সটা কি হবে? search_ btn। যদি ভ্যালু পাই তখন আমরা কোথায় নিয়ে যাব? তাদের সার্চিং এ নিয়ে যাব এবং ডাটাগুলো তুলে নিয়ে আসবো। এই যে আমাদের অ্যারেটা যেটা প্রিন্ট হয়েছে, একটু দেখেন তো, যে ডাটাগুলো প্রিন্ট হয়েছে এই অ্যারেটার নাম কি? অল স্টুডেন্ট ইনফো। তো যখন আমি সার্চ করে তুলে নিয়ে আসবো, আমি তো এখানেই প্রিন্ট করাবো নাকি? তো বেসিক্যালি আমার কাজটা কি, আমি ওই ডাটাগুলো, সার্চ ডাটাগুলোকেও কি অল স্টুডেন্ট ইনফোর মধ্যেই নিয়ে আসবো। অল স্টুডেন্ট ইনফো ইকুয়াল, আমাদের অবজেক্টটার নাম কি? obj arrow সার্চ স্টুডেন্ট। আর কি দিয়ে সার্চ করাচ্ছি? আন্ডারস্কোর পোস্ট সার্চ আন্ডারস্কোর টেক্সট। তাই না? সার্চ স্টুডেন্ট এই ফাংশনটা আমরা লিখবো এই ক্লাসের মধ্যে। পাবলিক ফাংশন দিচ্ছি সার্চ স্টুডেন্ট সার্চ টেক্সট। কি লিখতে হবে? SQL select star from table student where কার সঙ্গে আমি ম্যাচ করাবো, তাই না? আমি নামের সাথে ম্যাচ করাতে পারি, আমি ইমেলের সাথে ম্যাচ করাতে পারি, ফোন নাম্বারের সাথে ম্যাচ করাতে পারি। আমাদের ডেটাবেসে কি কি আছে? তো চেক করে নিই। হয়ে গেছে না? করেন, ঠিক আছে, বসে ওখান থেকে করে নেন। স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। তাহলে আমরা কোরিটা লিখবো কিভাবে? স্টুডেন্ট নেম হোয়ার ক্লজ দিয়ে বলা হচ্ছে হোয়ার স্টুডেন্ট নেম ইকুয়াল, এই যে মনে করেন $source text। তাহলে হুবহু নামের সাথে মিললেই ডাটাটা আসবে। হোয়ার কেন? হোয়ার দিয়ে যদি এইভাবে লিখি যে স্টুডেন্ট নেম লাইক আমার ভেরিয়েবল,
একদম এক্স্যাক্টলি ডেটাবেস এবং আমার গিভেন নেমের সাথে যদি মিলে যায় তখন রেজাল্টটা আসবে। তো সিলেকশন করি, দেখেন রেজাল্ট MySQL I query this connection $SQL result। তো এই যে রেজাল্টটা, সেই রেজাল্টটা চলে যাচ্ছে কার সাথে? অল স্টুডেন্ট ইনফোর মধ্যে, এবং এটা একটা রেকর্ড হতে পারে, একাধিক রেকর্ডও হতে পারে। সো আমি অ্যারে আকারেই নিয়ে এসেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আমি যখন এই পেজে আসি তখন কিন্তু সিলেক্ট অল স্টুডেন্ট সকল ডাটা চলে আসবে, আর যখন বাটনে প্রেস হবে, সার্চ বাটনে প্রেস হবে, তখন কোনটা কাজ করবে? দিস ওই সিলেক্টেড সার্চ ডাটাটা কাজ করবে। তো আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে কি বলছে? সার্চ টেক্সট আনডিফাইন্ড ইন্ডেক্স। আমি এই পেজটাতে ফার্স্ট টাইমের জন্য আসি, সকল ডাটা আছে। আমি যদি তানিয়া আলম পুরো কপি করে দেই, হুবহু যদি মিলিয়ে যায়, দেন সার্চ টেক্সট, এখানে বলছে সার্চ আন্ডারস্কোর টেক্সট লাইন নাম্বার 15 ভিউ স্টুডেন্টের আনডিফাইন্ড বলছে। আমাদের ফিল্ডের নাম কি ছিল? ও সরি, স্টুডেন্ট সার্চ। এই কারণে ভুল আসছে, এটা পরিবর্তন করে দিই। প্রথম থেকে আসি, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক সার্চ করলে নাল, খেয়াল করেছে? বাট আমি যদি তানিয়া আলম, আচ্ছা ব্ল্যাঙ্ক সার্চ করি, এটা নাল আসে, কারণ কোনো কিছুই মিলছে না। আমি যদি এক্সাক্ট কোনো ডাটা দেই, যে তানিয়া আলম দিয়ে সার্চ দিয়েছি, সার্চ টেক্সট তানিয়া আলমটা দেখাচ্ছে, হুবহু মিলে গেছে দেখাচ্ছে। যদি আমি শুধু এটা দিয়ে সার্চ দেই, পাচ্ছে না সে, সেটা বোঝা যাচ্ছে? তো আমি যে কোয়েরিটা লিখেছি এর অর্থ হচ্ছে যে হুবহু মিললেই সেটা আসবে, এবং সেটা কিন্তু বেসিক্যালি এই ধরনের কোয়েরি কি তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না, বা স্মার্ট সার্চিং বলে না। স্মার্ট সার্চিংটা হচ্ছে এরকম যে সার্চিং এর সময় আপনি আরো বেটার ক্লাউজ ইউজ করবেন। স্টুডেন্ট নেম লাইক, লাইক দিয়ে কি করতে হবে? পার্সেন্টেজ, আবার পার্সেন্টেজ দিই। তো এবার যদি আমি যাই, একটু খেয়াল করেন, SH দিয়ে আমি সার্চ করছি, এগুলোর মধ্যে SH আছে। তারপরে SHA দিয়ে যদি আমি সার্চ করি, এই তিনটার মধ্যে কিন্তু SHA আছে। আমি যদি T দিয়ে সার্চ করি, দুইজনের মধ্যে T আছে। তার মানে কি এই সার্চিংটা অনেক স্মার্ট এখন। তো এখন তো শুধু নাম দিয়ে সার্চ করা যাচ্ছে, আপনারা ইমেল আর মোবাইল দিয়ে সার্চ করে ফেলেন। ঠিক আছে, এই কোডটা তো আছে আপনাদের কাছে, এটা করেন নাই? 2 মিনিট করেন, করতে বলেছিলাম। অর আপনি করছেন না? ডাটাটা নিয়ে নেন, ওনাকে ডাটাটা দিয়ে দেন। নেন নাই কেন? কোড তো সবাইকে দেওয়া আছে, তো নিয়ে নিতে হবে। দেখেন আমরা তো নামের ধরেন NI দিয়ে সার্চ দিলাম, তখন কিন্তু ঠিক এভাবে পাচ্ছে। তো আমরা নাম দিয়ে সার্চ করেছিলাম, আমি বলেছিলাম ইমেল অ্যাড্রেসেও সার্চ হবে, আবার মোবাইল নাম্বারেও সার্চ হবে। তো বিষয়টা ছিল খুবই ইজি। ইজি থিংস হচ্ছে এরকম, আমি বলছি যে শুধু হোয়ার স্টুডেন্ট নেম লাইক দিস, হ্যাঁ, অর একটু খেয়াল করেন, অর রাইট, অর
আমাদের ডেটাবেজের ফিল্ড কি আছে? মোবাইল নাম্বার, তাই না? না ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। সো আমি যদি সার্চিংটার জন্য কোড করি অর ইমেল অ্যাড্রেস লাইক সিঙ্গেল কোড, এখানে মোবাইল নাম্বার কেন হবে? এখানে ওই সার্চ টেক্সটই হবে। ওই সার্চ টেক্সটই হবে। এখন কি হবে যে আপনি নেম দিয়েও সার্চ করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারেন, যে কোনো একটা মিলে গেলেই সে স্টুডেন্ট নেম অর ইমেল অ্যাড্রেস লাইক একবার সার্চ টেক্সট দিই তাহলে হচ্ছে হবে 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 হবে। দেখেন আমি 019 দিচ্ছি, 019 এর একটা রেকর্ড। ওকে দেখি 019। আচ্ছা মোবাইল নাম্বার তো পাওয়ার কথা না, তাই না? আমরা মোবাইল নাম্বার দিয়ে করি না, ইমেল অ্যাড্রেস দিয়ে করেছি। সো আমি যদি ইয়াহু দিয়ে সার্চ দেই তাহলে দুইটা আসার কথা, তাই না? ইয়াহু দিয়ে সার্চ দিয়েছি, দুইটা আসছে না? আচ্ছা আমি যদি তালা ট্রেনিং দিয়ে সার্চ দেই তাহলে তালা ট্রেনিং এর দুইটা আসছে, খেয়াল করেছেন? তো আমার নামও হলো, ইমেল অ্যাড্রেসও হলো, আর মোবাইল। দেখেন ও যেটা বলছে যে কোড কিছুটা কমানো সম্ভব, রাইট? এই যে স্টুডেন্ট নেম অর ইমেল অ্যাড্রেস যদি এভাবে দেই সেটাও কাজ করবে, বাট বুঝতে কি একটু কঠিন হচ্ছে না এটা? যে স্টুডেন্ট নেম অর ইমেল অ্যাড্রেস যদি লাইক অপারেটর সার্চ টেক্সটের সাথে মিলে যায় সেটাও কাজ করবে। সো এই পর্যন্ত ঠিক আছে। আবার আরেকটা আমি বলি, অর মোবাইল আন্ডারস্কোর নাম্বার, তাহলে এখন মোবাইল নাম্বারও ওই ক্লজের ভেতরে ঢুকে যাবে। এবার আমি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবো। 0171 একটা রেকর্ড আছে, 0171 চলে আসে। যে গ্রামীণের নাম্বার, আমি জানি যে তার গ্রামীণের নাম্বার ভুলে গেছি, এবার তো আমি তার এটা খুঁজে বের করতে পারি, তাই না? অ্যাটলিস্ট অনেক শর্ট হয়ে আসবে, বিষয়টা বোঝা যাচ্ছে? তো কোয়েরির ছোট ছোট ইম্প্যাক্ট, সিনট্যাক্স আর এটার ইউজ করার টেকনিক। তো আপনাদের এই এক্সাম্পল দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন যে সার্চিং বা সরি সিলেকশনে যত কোয়েরি আছে সেগুলো শিখে ফেলা। বেসিক পর্যায়েরগুলো আপনারা W3 স্কুলস অথবা তালা ট্রেনিং এর যে মাইস্কুল এর উপরে ভিডিও টিউটোরিয়ালস আছে সেটা দেখতে পারেন। ওকে একটু যদি আমরা খেয়াল করি, একটু দেখেন তালা ট্রেনিং এর যে ভিডিও কোর্স আছে সেখানে আমরা যাচ্ছি। Web development and design, আমি অল ব্রাউজ করি। যে কোয়েরি দেখছি অবজেক্ট ওরিয়েন্টেড আছে, HTML স্টেপ বাই স্টেপ, আচ্ছা PHP বেসিক এর উপরে এই টিউটোরিয়ালটা। PHP বেসিক এর উপরে বেসিক্যালি এই টিউটোরিয়ালটা, ভেরি বেসিক এর উপরে।
অবজেক্ট ওরিয়েন্টেডটা একটু চেক করি। ওই ভিডিও টিউটোরিয়ালটা প্রবাবলি এখনো ওঠে নাই, যেটা আমাদের একদম মাইস্কুয়েল এর উপরে ছোট ছোট করে ভিডিওগুলো দেওয়া আছে। এটা উঠলে আপনাদের আমরা জানাবো। আপনারা একটা কাজ করেন, W3 স্কুলসে একটা ছোট্ট পার্ট আছে মাইস্কুয়েল এর, ওখানে সকল ধরনের ছোট ছোট ফাংশনালিটির উপরে কুইরির সিনট্যাক্স আছে, ঠিক আছে? সিলেকশন রিলেটেড যত ফাংশনালিটি আছে সব ফাংশনালিটি ওখানে সুন্দর করে দেওয়া আছে। সো ওইটা একটু দেখতে থাকেন, আর আমাদের এই টিউটোরিয়ালসটা অনলাইনে আসলে আপনাদের আমি লিংকটা প্রোভাইড করব। আচ্ছা, দুই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তো ডেটাবেজের ছোট ছোট অ্যাকশন গুলো অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করলাম এই লাস্ট কাপল অফ সেশন, যেখানে আমরা ওপি এর বেসিক কনসেপ্টও ডেভেলপ করার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট আমরা এটা বুঝতে পেরেছি যে ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয়, অবজেক্ট দিয়ে কিভাবে ফাংশনকে অ্যাক্সেস করতে হয়, এই সকল বিষয়গুলো। তো ইনহেরিটেন্স, ইন্টারফেস, এই বিষয়গুলো কিন্তু ল্যারাভেলে যখন আসবে ওটা অ্যাকচুয়ালি আলোচনার পর্যায়ে থাকে না, কারণ সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে ল্যারাভেল ফ্রেমওয়ার্কে। 10 মিনিটস টাইম আমি দিব আর কি, এবং আপনাদের প্রত্যেককেই আর কি বলতে হবে অ্যাটলিস্ট 5টা অ্যাডভান্টেজ ফ্রেমওয়ার্কের এবং মিনিমাম 2-3টা ডিসঅ্যাডভান্টেজ, রাইট? একটু লিস্ট আউট করে ফেলেন। ল্যারাভেল কেন, ওকে, ফার্স্ট থিং ইন PHP ফ্রেমওয়ার্ক কি, বা হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, এই কোশ্চেনটার অ্যান্সার এটা খুঁজে বের করতে হবে আমাদের। যদি আমি এলাবোরেট করব, ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্কের মধ্যে ল্যারাভেল কেন, রাইট, এবং এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এই 4টা কোশ্চেনের অ্যান্সার আমি করব। বাট এই 4টা কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, সম্ভাব্য কি অ্যান্সার হতে পারে, আপনারা এই 10 মিনিট একটু দেখবেন, ঠিক আছে? সামনে ল্যাপটপ এবং সাথে ইন্টারনেট আছে, নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা গুগল ডক্সে পয়েন্ট আউট করে ফেলেন। প্রথমে কে বলবে? বলেন, মিরাজ বলেন। ফার্স্ট কোশ্চেন কি ছিল এবং তার অ্যান্সার। আমি মানে কোড করছি এগুলি অ্যাডভান্টেজ অফ ফ্রেমওয়ার্ক, ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্রেমওয়ার্ক, আর অ্যাডভান্টেজ অফ ল্যারাভেল আর ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যারাভেল। ফ্রেমওয়ার্ক কি সেটা জানেন না? ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত যেখানে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশন মেথড যেগুলি অলরেডি ওখানে ইয়ে করা থাকে, তৈরি করা থাকে, যেগুলি আমরা ইজিলি জাস্ট ওগুলি কল করে আমরা আমাদের মতো ইচ্ছামতো ব্যবহার করতে পারি। কিছুটা দেন আপনি যেটা কোড করেছেন বলেন, যে ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ল্যারাভেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজটা প্রথমত হচ্ছে যে ওখানে আমাকে কোনো কিছু রিইনভেন্ট করতে হচ্ছে না, ওখানে অলরেডি কোডগুলো দেওয়া থাকে সব না, মানে কিছু বলছে যে এখানে ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, কিছু ওখানে দেওয়া আছে কোড, যেগুলো আমাকে অনেক কিছু আছে নিজে আমাকে আবিষ্কার করতে হবে না, ওখানে কিছু কোড দেওয়া থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি। তা হচ্ছে যে যে কোডগুলো ফ্রেমওয়ার্কে দেওয়া থাকে ওগুলি অলরেডি টেস্টেড, যে ওই কোডগুলি কাজ করবে, আমাকে নতুন করে ওগুলো টেস্ট করতে হচ্ছে না। ওকে, ইউজার অথেন্টিকেশনের জন্য ওখানে কিছু সিকিউরিটি দেওয়া থাকে অলরেডি, যা আমাকে এর জন্য অতিরিক্ত মানে কাজ করতে হবে না, ওখানে কিছু সিকিউরিটি দেওয়াই থাকে। আর ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইউজার হ্যান্ডলিং উইল পুয়ার সিকিউরিটি। এখানে বলা আছে ইট ইজ সেড দ্যাট PHP হ্যাজ এ ব্যাড ইউজার হ্যান্ডলিং কোয়ালিটি, ইট ইজ নট এ feasible solution for the PHP developer, so as a developer you will have to overcome with it. এখানে ইউজার হ্যান্ডলিংটা পুয়ার। সিকিউরিটি রিজনটা দেওয়া আছে যেখানে সোর্স কোডটা সবাই দেখতে পায়, যে
If there is any bug found in the code, then it can be used by people to exploit the coding practice. তো সেক্ষেত্রে যে বাগটা যদি কেউ যদি দেখে সেক্ষেত্রে সে এটা বাগটা দেখতে পারতেছে যেহেতু PHP এর কোডগুলো প্রত্যেকে দেখতে পায়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে unable to handle huge apps. PHP framework is not appropriate for a bunch of apps. It is difficult to handle because it is not a competent modular. আর ফ্রেমওয়ার্কের একটা সুবিধা হচ্ছে যেটা প্রথমে বলে যে MVC প্যাটার্নে কাজ করে মডেল ভিউ কন্ট্রোলারে। এখানে মডেলটা হচ্ছে যে সে ডাটা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে, আর ভিউজটা হচ্ছে যে ভিউজ কন্টেন্টস পেজ টেমপ্লেটস এন্ড আউটপুট, আমরা যে আউটপুটগুলো দেখতে পাই ওইটা হচ্ছে ভিউজ। আর কন্ট্রোলার হচ্ছে যে কন্ট্রোলার হ্যান্ডেল পেজ রিকোয়েস্ট এন্ড বাইন্ড এভরিথিং টুগেদার। কন্ট্রোলার সে ইয়েগুলো পেজগুলো সে কি করে হ্যান্ডেলিং করে এবং সে ডাটাবেস থেকে তথ্যগুলো নিয়ে আসে। আর লারাভেলের সুবিধা হচ্ছে লারাভেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে একটি শক্তিশালী ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে সে কাজ করে। এটা হচ্ছে লারাভেলের প্রথম সুবিধা। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্ডেল মডুলারিটি, এনাবলস কোড রিইউজিং উইদাউট মাচ হ্যাসেল, যা আমরা ওখান থেকে কোডগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারি কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। তারপর হচ্ছে বেসড ইন দ্য ক্লাস ORM object relational model which is easy to understand, hence creation of database relations appears too simple. এটা হচ্ছে লারাভেলের সুবিধা। অসুবিধা হচ্ছে যে it is quite slow and a new platform for most of the developers to deal with. লারাভেলটা 4 বছর আগে এটা এস্টাবলিশ হয়, তৈরি হয়, সেক্ষেত্রে এরা অনেকের কাছে এখনো অনেক ডেভেলপারের কাছে এটা নতুন। আর একটা সমস্যা হচ্ছে যে মেনি মেথডস ইনক্লুডেড ইন দ্য রিভার্স রাউটিং আর কমপ্লেক্স। এখানে অনেক মেথড থাকে যেগুলি আসলে অনেক সময় কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। ওকে, অনেক কথাই বললেন, ঠিক আছে। আপনি বলেন মিস্টার রুস্তম আলী, তাহলে ফ্রেমওয়ার্ক কি অ্যাটলিস্ট এতটুকু বলে শুনি। বলেন। ফ্রেমওয়ার্ক হলো এরকম যে এখানে অনেকগুলো কাজ করাতে থাকে, সব ডেভেলপার একটা নির্দিষ্ট ওয়েতে তার প্রজেক্টগুলো সম্পন্ন করবে। ওকে, আর যদি বলি যে ওয়েবে কিছুটা আরো একটু এলাবোরেট করতে হবে, আমি করব সেটা। লারাভেলের দু একটা অ্যাডভান্টেজ বলতে পারছেন না, বসুন। রিফাত বলেন। ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করি। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা বেসিক প্ল্যাটফর্ম বা একটা প্রপার স্ট্রাকচার। যেমন র কোডে আমরা বিজি করে দিই, মাত্র ভেরিয়েবল করে নিজের মধ্যে হচ্ছে। বাট ফ্রেমওয়ার্কের মধ্যে একটা এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার স্ট্রাকচার ফলো করা হয়। তো কোথায় ডাটাবেসে কাজ করা হবে, কোথায় ভিউ কাজ করা হবে, কোথায় কম্পিউটার কাজ করা হবে, এটা স্ট্রাকচার অনুসারে হয়। তো টিম বিল্ডিং করে করলে বা যেভাবে করে কেন একজন উপর একজন সহজে বুঝতে পারবে, এটা ফ্রেমওয়ার্ক। ওকে, লারাভেল ফ্রেমওয়ার্ক হলো তার ফ্রেমওয়ার্কের লেটেস্ট ভার্সন। ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ গুলো যদি বলতে হয়, যেহেতু মডেল ভিউ কন্ট্রোলারে আমরা কাজ করতে স্টার্ট করতে, এখানে এফিসিয়েন্সি, সিকিউরিটি সব দিক দিয়ে একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। বাট একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কি, এটাতে আমরা যেহেতু অনেক কিছু করে দেওয়া আছে, এই জন্য আমাদের কোর ল্যাঙ্গুয়েজটা অনেকে ভালো মতো আয়ত্ত করতে পারে। এটা আমার কাছে মনে হয় এটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর তারপর লারাভেলের অ্যাডভান্টেজ গুলো হলো অথেন্টিকেশন অথরাইজেশন সিস্টেমটা ভালো, খুব কনফিগারেশন। তারপর সিকিউর একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে সিকিউর করে মোস্ট সিকিউর রিস্ক থেকে সিকিউর করার ক্ষেত্রে লারাভেল একটা বড় একটা প্ল্যাটফর্ম, এই জন্য লারাভেলটা বেশি ফোকাস। আর ডিসঅ্যাডভান্টেজ
অনেকের কাছে এটা মনে হয় যে কোয়াইট স্লো এবং মোস্ট নিউ প্ল্যাটফর্মটা অনেক ডেভেলপার যারা অন্যান্য ডেভেলপার যারা কোডিনেটর ডেভেলপার অন্যান্য ডেটাগুলো যাতে নতুন ভাবে ডিল করতে হচ্ছে। তারপর আবার ওই যে ওইটাই অ্যামিটার ডেভেলপারদের ডেভেলপার নতুন কারণে প্রবলেম ফেস করতে হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ না আমাকে যেগুলো মনে লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা এমভিসি প্যাটার্নে কাজ করে। এটার সুবিধা হচ্ছে এটাতে অনেকগুলো ফাংশন ইনক্লুড করা থাকে, যারা প্রোগ্রামার তারা সহজে একটা কাজ সমাধান করতে পারবে। আর এটা যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে পারা হয়েছে। আগে তো মানে এটা ছিল না, অবজেক্ট ওরিয়েন্টেড ছিল। লারাভেলের মূলত অবজেক্ট ওরিয়েন্টেড করাতে লারাভেলের সিকিউরিটি এটাকেই মানে স্ট্রং এবং এটা কাজ করতে মানে সুবিধা। আর অসুবিধাটা হচ্ছে যে যারা নতুন আগে যারা কোডিং ডেভেলপ করে আসছে তারা আবার নতুন করে লারাভেল শিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আর নাইম আব্দুল্লাহ, আপনি বলেন একটু শুনি। ফ্রেমওয়ার্ক হলো একটা মডেল বেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার প্ল্যাটফর্ম। Inbuilt with robust functions. Framework is inbuilt with some excellent set of functions. That's why we get quick results. That was centralized database. Database is the crucial factor of this project. It is the central point where we have entered data of the project are saved and for when required MySQL utilized for database maintenance of these things. And to use wireframe before coding, it is advantage. And disadvantage to follow code error handling. PHP framework has a bad error handling method. So PHP is unsecure. It is an open source system. That's why anyone can see it and change the source code. PHP is unable to manage large number of apps. তার আগে একটু বলেন শুনি। বলেন বলেন। ওকে, মোটামুটি রিফাত এবং মিরাজ কিছুটা কন্ট্রিবিউট করেছে, বাকিরা ভয় পেয়ে গেছে, এছাড়া আর কিছু না। এরকম জটিল কোনো কিছু না যে বলা যাবে না বা বললে কেউ খেয়ে ফেলবে, বা আমি যদি ভুলও বলি সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে। বলার চেষ্টা করতে হবে অলওয়েজ, যদি আপনি টিকে থাকতে চান। যার চাপার জোর যত বেশি সে তত বেশি উন্নতি করে। আপনি ডিজার্ভ করেন, বাট আপনি ওই জায়গায় আপনি যে ডিজার্ভ করছেন সেটা বলার মতো বা বলতে হবে, সেটাই বলতে পারছেন, অন্যজন আপনার কাছ থেকে ওইটা জিতে নিয়ে চলে যাবে শুধু তার চাপার জোর দিয়ে। তো
এই যে লিমিটেশন গুলো, জড়তা গুলো কাটিয়ে উঠতে হবে, রাইট? আপনি যা ডিজার্ভ করেন সেটা আপনি যেন পান সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনাকে যেন কেউ ফাঁকি দিয়ে না চলে যেতে পারে, এর জন্য আপনাকে মুখ চালানো শিখতে হবে যে কোনো জায়গায়। ওকে, বাই দ্য ওয়ে, যা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এরকম যে লাইক আমরা যদি আমাদের প্রথমে বলি যে ফ্রেমওয়ার্ক কি বা কেন লাগবে, এক, রাইট? পিএসপি ফ্রেমওয়ার্ক বা পিএসপি তেই এত কেন ফ্রেমওয়ার্ক, সেটা দুই, রাইট? দেন ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ, দেন ডিসঅ্যাডভান্টেজ, দেন লারাভেলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এই বিষয়গুলো উঠে আসবে, ঠিক আছে? ওকে, তো বেসিক্যালি হ্যালো হ্যালো যে ফ্রেমওয়ার্ক কি আগে সে বিষয়টা আগে বলে নিই আপনাদের। যে ফ্রেমওয়ার্ক হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারড পদ্ধতিতে প্রোগ্রামিং এর মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ করার জন্য একটা কাঠামো বা একটা কোড স্ট্রাকচার যা ইউজ করার মাধ্যমে আমরা খুব কম সময়ে সিকিউর ওয়েতে ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারি, রাইট? ফ্রেমওয়ার্ক কি? যেখানে প্রোগ্রামিং করতে হবে একটা স্ট্রাকচারড ওয়েতে। সবসময় যে এমভিসি কয়েকজন বলেছে এমভিসি ওয়েতে কাজ করে, বাট সব ফ্রেমওয়ার্ক এমভিসি তে কাজ করে না। রিপিট করছি, ফ্রেমওয়ার্ক কি? প্রতিবারই হয়তো কিছুটা চেঞ্জ আসবে, বাট মূল যে বিষয়টা, মূল যে কথাটা, সেটা কিন্তু এক জায়গাতেই থাকবে। রিপিট করছি, ফ্রেমওয়ার্ক কি? একটা নির্দিষ্ট স্ট্রাকচারে কাজ করে, কোডিং একটা প্যাটার্ন, যেখানে সফটওয়্যার ডেভেলপ করাটা ইজি, রাইট? খুব দ্রুত গতিতে প্রজেক্ট শুরু করা যায়, বেশ কিছু কোড সেখানে করে দেওয়া আছে যেগুলো কমন ফিচার্স যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। এখানে একটা পার্টিকুলার লেভেলের সিকিউরিটি এনশিওর করা আছে, যে আপনার অ্যাপ্লিকেশনকে সিকিউর করবে এবং ডেভেলপমেন্টটাকে অনেক ইজি করে দেবে, রাইট? এবং এখানে টিমে কাজ করাটা অনেক সহজ। সো ফ্রেমওয়ার্ক বলছিলাম ওভারঅল আমার ডটনেটে ফ্রেমওয়ার্ক আছে, জাভাতে ফ্রেমওয়ার্ক আছে, পিএসপি তেও ফ্রেমওয়ার্ক রয়েছে, যেগুলো আমি অ্যাকচুয়ালি ইভেন পাইথনেও কি ফ্রেমওয়ার্ক রয়েছে। ডটনেট এমভিসি ফ্রেমওয়ার্ক রয়েছে, ওটা নিজেদেরই। আর জাভার ফ্রেমওয়ার্ক মধ্যে হাইবারনেট আছে, স্প্রিং আছে, রাইট? এটা খুব স্ট্রং এবং পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক। কিছু ফ্রেমওয়ার্ক আছে বলছি যে লাইক ডটনেটে একটা, জাভাতে হয়তো 2-3টা ফ্রেমওয়ার্ক রয়েছে, বাট পিএসপি তে মোর দেন 20 রিনাউন্ড ফ্রেমওয়ার্ক রয়েছে, পপুলার, রাইট? পপুলার ফ্রেমওয়ার্ক রয়েছে যা কয়েক লাখ লোক, বা একটা ফ্রেমওয়ার্ক পপুলার হতে হলে হয়তো লাখস অফ ইউজারের ইউজ করতে হয়, দেন পপুলার। মানে আরো কত শত ফ্রেমওয়ার্ক রয়েছে সেটার কোনো লিস্ট নেই, বাট পপুলার ফ্রেমওয়ার্ক রয়েছে অ্যারাউন্ড 20, এর মধ্যে বিগ নেমস রয়েছে বেশ কিছু। বাট ফ্রেমওয়ার্ক এর কনসেপ্ট কোথা থেকে আসছে, আমি ফ্রেমওয়ার্ক কি আছে, কতগুলো আছে, কোনগুলো পপুলার, সেগুলো নিয়ে আলোচনায় আসবো। বাট ফ্রেমওয়ার্ক বেসিক্যালি জাভা বা ডটনেট এর ফ্রেমওয়ার্কের হিস্ট্রিটাতে না এসে আমি পিএসপি ফ্রেমওয়ার্ক হিস্ট্রিতে আসি। কেন পিএসপি তে ফ্রেমওয়ার্ক এসেছে, বাট ফ্রেমওয়ার্কের গুরুত্বটা কোথায়, সেটা নিয়ে কিছুটা আলোচনায় যেতে চাচ্ছি। যে বেসিক্যালি আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখছিলাম তখন আমি বলছিলাম একটা স্ট্রাকচারড ওয়েতে আমরা কোডিং শিখতে যাচ্ছি, একটা কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা কোড করতে যাচ্ছি, যেখানে রুলস রেগুলেশন থাকবে এবং আপনি স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে পারবেন গুছিয়ে। বাট এখানেও কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে এক একজন এক এক ভাবে, সার্বিকভাবে কোনো কিছু, কোনো একটা রুলস কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে আমরা স্ট্রাকচার, আমাদের গভর্নমেন্টের যে, যদি ধরি যে গভর্নমেন্টের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত একটা স্ট্রাকচারের মধ্যে থাকে, তারা একটা স্ট্রাকচার ফলো করে কাজ করছে, তারা ওপি তে আছে ফর এক্সাম্পল। বাট আমরাও কি, আমাদের এখানেও সিইও আছে, এখানেও কিন্তু ইয়েসম্যান আছে, তারাও কিন্তু একটা স্ট্রাকচার আছে। দুটি স্ট্রাকচার কি সেম? স্ট্রাকচার তো সেম না।
সো ওখানে কেউ যদি কাজ করে এখানে এসে বিপদে পড়বে, এখানে কেউ যদি কাজ করে ওখানে গিয়ে বিপদে পড়বে, কারণ একরকম না স্ট্রাকচার। স্ট্রাকচার কি, যে যার মতো করে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছে, বাট ওটা প্রপার স্ট্রাকচার। স্ট্রাকচার না থাকলে তো কোনো অফিস চলবে না। যদি কোনো বস না থাকে, যদি কোনো ইয়েসম্যান না থাকে, তাহলে কি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে অফিসে, বিষয়টা বোঝেন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি র স্টাইল, এটাকে র কোডিং বলা হয়, পিএসপি র বা প্রসিডিউরাল প্রোগ্রামিং। সেটা নিয়ে বড় কিছু চিন্তা করা কখনোই যায় না। কেউ যদি বলে যে একটা টিম আছে এবং টিমের কোনো দলনেতা নেই, ওই টিম কখনোই কি সামনে আগাতে পারবে না, টিমে যত ভালো প্লেয়ারই থাকুক। আপনি বেস্ট 5 ব্যাটসম্যান, বেস্ট 5 বোলার্স, অথবা বেস্ট 3 বোলার্স, বেস্ট 3 অলরাউন্ডার্স এবং বেস্ট কিপারদের নিয়ে আপনি একটা দল বানান এবং অন্য যে কোনো দলের সাথে বসিয়ে দেন, ওখানে কোনো দলনেতা নেই সেটা ঘোষণা করেন, দল জিততে পারবে না। এবং রোল ফিট করা থাকতে হবে যে কে কোন রুলে কাজ করবে, আদারওয়াইজ ওই টিম যতই শক্তিশালী হোক, সেই শক্তিশালী টিম লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই কারণে একটি স্ট্রাকচারের দরকার পড়ে। এখন ধরেন হচ্ছে স্ট্রাকচার আমার অবজেক্ট ওরিয়েন্টেড করছে, বাট এর পরে প্রবলেম কোথায়? ওই যে প্রবলেমটা এখানে, যে আমি বড় প্রজেক্ট বা ছোট প্রজেক্ট, অথবা আমি বড় জায়গায় ছোট জায়গায় যেখানেই যাই না কেন, স্ট্রাকচার আছে, বাট তাদের কাছে স্ট্রাকচার কি এক একজনের কাছে এক এক রকম ভাবে ইমপ্লিমেন্ট করা। আমি যদি এক জায়গায় অভ্যস্ত হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবো না, বুঝবো না তাদের স্ট্রাকচার আছে, বাট আমি স্ট্রাকচারের আগামাথায় কিছুই বুঝতে পারছি না, রাইট? এই কারণে বিষয়টাকে ইউনিফর্ম করার জন্য যে স্ট্রাকচারটা যেন একই রকম সবাই ফলো করে, যখন আমাকে কেউ ফলো করবে সবাই যেন ওই একই স্টাইলই ফলো করে, এই জন্যই ফ্রেমওয়ার্কের কনসেপ্ট আসে। বাট পিএইচপি যখন 1997 এ আসে, তখন কিন্তু পার্সোনাল হোম পেজ হিসেবে আসে, পিএইচপি পার্সোনাল হোম পেজ, ঠিক আছে? বাট 99 এ গিয়ে সে বাণিজ্যিকভাবে এটাকে প্রসেস করতে বাধ্য হয় PHP.NET, তখন এটাকে বলা হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। তখন থেকে বাণিজ্যিকভাবে পিএইচপি ইউজ শুরু হয়। বাট পিএইচপি ক্লিক করে বেসিক্যালি 2, 3, 4 সেশনে অনেক বড় ছোট অ্যাপ্লিকেশন সেটা দিয়ে বানানো শুরু হয় এবং মার্কেট দখল করা শুরু করে। তার আগ পর্যন্ত .NET এবং জাভার একক অধিপতি ছিল। এখন কিন্তু যত জায়ান্ট, বড় বড় জায়ান্ট দেখছেন, তারা কিন্তু এসেছে 99 থেকে 2005 এর মধ্যে। বিগ নেমস যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড, যে বিগ নেমস গুলো, বাট একদম ওল্ড জায়ান্ট কিছু রয়েছে 80-এর দশকে যারা আসে, তাই না? মানে গুগলও কিন্তু ওই সেশনে এসেছে 99 to 2004 সেশনে, গুগলও এসছে, পেপাল আসছে ওই সময়টাতে, অ্যামাজন ইবে আসছে ওই সময়টাতে, ঠিক আছে? বাট পুরনো জায়ান্ট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফট আর ওরাকল। মাইক্রোসফট সবার আগে 80-এর দশকে, ওরাকল 80-এর দশকের একদম শেষের দিকে চলে আসে। ওরা কিন্তু ওই যে জাভা .NET প্ল্যাটফর্মের, রাইট? আর এরা ছিল কি, এরা সিস্টেম বেসড, ডিভাইস বেসড আর প্রোগ্রামিং বেসড বা ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বেসড, যারা এখন ক্লিক করে অনেক বড় বড় টাকার মালিক হয়ে গেছে, তাই না? বিগ নেম বলা হচ্ছে, $বিলিয়ন মালিক যারা, যে কোম্পানিগুলো টপ র্যাঙ্কিং এ চলে গেছে, একদম আর্নিং এ যে সবচেয়ে বড় ধনী, সবাই কিন্তু অলমোস্ট হচ্ছে 10 জনের 6 জনই কি আইটি। হ্যাঁ, তারা আইটি বিজনেস করে। কেউ কেউ অ্যাপ্লিকেশনের মালিক, ফেসবুক কি একটা ওয়েবসাইটের মালিক, ওয়েব অ্যাপ্লিকেশনের মালিক, বাট সে শীর্ষ ধনীর মধ্যে রয়েছে। মনে করা হচ্ছে অল্প কিছুদিন পরে সে 1 নম্বরে চলে যাবে, সেটা বোঝেন। বাট ওই যে জাস্ট ওয়েবসাইটের কনসেপ্ট, এটা কিন্তু আসতে শুরু করে 85 থেকেই, বাট ক্লিক করে ওই 98-99 এর সময়ে। ওই সময়টাতে .NET এর একক অধিপতি ছিল এবং .NET দিয়েই ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গুলো হয়েছে, যে অ্যামাজন, ইবে যে ওয়েবসাইট, পেপাল, এগুলো সব, MSN, ম্যাক্সিমাম ইয়াহু, এরা সবাই কি ছিল? .NET-এই ছিল। গুগল, রাইট? এটা সব গুগল ছিল অ্যাকচুয়ালি পাইথনে। তো এরা বেসিক্যালি ওই .NET প্ল্যাটফর্মে C# এর অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করতো, স্ট্রাকচার্ড আর কি। বাট যখন PHP 99 এ বাণিজ্যিকভাবে আসে, তখন অ্যাকচুয়ালি হাইপারটেক্সট প্রি প্রসেসর খুব দ্রুত এক্সিকিউট হয়, রান টাইম খুব কম, প্রচুর ইউজার সেখানে আসার সম্ভাবনা থাকে এবং পারফরমেন্স ঠিক থাকে সবার জন্য। বাট .NET জাভা বেসড অ্যাপ্লিকেশনে সেই পারফরমেন্সটা ঠিক থাকে না।
যে হিউজ ইটারেশন সে নিতে পারে না, অনেক ইউজার একসাথে ইন্টারেক্ট করলে অ্যাপ্লিকেশন ফল ডাউন হয়, পারফরম্যান্স আর আগের মতো থাকে না, সব মিলিয়ে সবাই পিএসপির দিকে ঝুঁকতে থাকে। বড় বড় যারা জায়ান্ট তারা কি পিএসপির দিকে ঝুঁকতে থাকে এবং তারা তাদের অ্যাপ্লিকেশন গুলো পিএসপি দিয়ে বানানো শুরু করে। বাট শুরুই শেষ আর হয় না, কারণ পিএসপি স্ট্রাকচার্ড না। পিএসপি প্রসিডিউরাল এবং পিএসপি কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে বড় কিছু প্ল্যান করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। সো তারপরেও পিএসপি ওই সময় অবজেক্ট ওরিয়েন্টেডও ছিল না, সিম্পল হাইপারটেক্সট প্রিপ্রসেসর, এবং অনেক প্রবলেম ফেস করতে হয় বিগ জায়ান্টরা যখন তাদের ডটনেট এর অ্যাপ্লিকেশনটা পিএসপি দিয়ে কনভার্ট করার চেষ্টা করে। বেসিক্যালি ম্যাক্সিমামই ফল ডাউন করে, বড় বড় প্রজেক্টগুলো শুরু হয়ে শেষ হয় না, ছোট ছোট প্রজেক্টগুলো দিব্যি রান করছে, খুব ভালো পারফর্ম করছে। পিএসপির উপরে প্রেসার আসে যে পিএসপি কে স্ট্রাকচার্ড করা হোক, বাট পিএসপি সেটাতে নারাজ। পিএসপি যদি স্ট্রাকচার্ড করতে হয় অনেক লাইব্রেরিজ অনেক কিছু এখানে আনতে হবে, পিএসপি আর সিঙ্গেল পেজে রান করবে না, এটা তাদের মূল গোল, স্পিড সেটা কম্প্রোমাইজ করতে হবে। সো লাস্ট পর্যন্ত পিএসপি সেই জায়গায় কম্প্রোমাইজ করে নাই, যেন আমরা স্পিডে কম্প্রোমাইজ করব না, রাইট? দ্যাটস ওয়াই যেটা হয় যে পিএসপি যখন রাজি হয় না তখন কি ওই বড় বিগ জায়ান্ট কোম্পানি যেটা সিলিকন ভ্যালি ইউএসএ, বড় বড় কোম্পানি ইনভেস্ট করে যে না পিএসপি কে আমরাই ঠিক করব, নিজেদের মতো করে নিব, পিএসপির মতো রিলিজ করবে, তার আপডেট গুলো আমাদের স্ট্রাকচারে আমরা বসিয়ে একটা স্ট্রাকচার কিছু বানিয়ে ফেলবো। তখনই বেসিক্যালি ফ্রেমওয়ার্কের কনসেপ্ট আসে 2004 এর পর। তো ফার্স্ট ফেসবুক সে শুরু করেছে কিন্তু পিএসপি দিয়ে, এখনো সে পিএসপি দিয়ে আছে। তো 5 এ যখন অ্যাট লিস্ট তারা ডটনেট কে মানাতে, পিএসপি ডটনেট কে মানাতে সামর্থ্য হয়েছিল যে তারা অ্যাট লিস্ট পিএসপি কে যেন অবজেক্ট ওরিয়েন্টেড করে দেয়, তাহলে ফ্রেমওয়ার্কটা বানানো তাদের জন্য ইজি হয়ে যাবে, একটা স্ট্রাকচার বানানো তাদের জন্য ইজি হয়ে যাবে। পিএসপি সেটা করে। 2005 এ এসে পিএসপি 5 এ অবজেক্ট ওরিয়েন্টেড ইনক্লুড করে। অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মূল মেথডোলজি গুলো, অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স কনসেপ্ট, রাইট, ইন্টারফেস, অ্যাবস্ট্রাকশন, এটা আপডেট হচ্ছে যদিও এখনো, বাট সেটা চলে আসে। দেন ফ্রেমওয়ার্কে হাত দেয় ওই বড় বড় যে কোম্পানিগুলো যারা পেরে উঠছিল না তাদের একদম পারফর্ম করা পপুলার সাইট গুলো কনভার্সনে, যে এত ভিজিটর আসলে আমরা আদৌ কি করবে, স্টাক হয়ে যাবে। ডটনেট এর অ্যাপ্লিকেশন বা জাভার অ্যাপ্লিকেশন এই বিলিয়ন্স অফ ইউজার নিয়ে সেভাবে পারফর্ম করতে পারবে না। দে আর সিকিউর ল্যাঙ্গুয়েজ, বাট কি বিট স্লো ওয়েবে কিন্তু বড় একটা কিছু। পিএসপি কে বেছে নেওয়ার পেছনে সেটা একটা কারণ, বাট তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় টিম অনেক টাকা ইনভেস্ট করে তারা ফ্রেমওয়ার্কের রূপ দেয়। ফার্স্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে জেন্ট ফ্রেমওয়ার্ক। রিপিট করছি, ফার্স্ট ফ্রেমওয়ার্ক কি? পিএসপি জেন্ট ফ্রেমওয়ার্ক। তো সেটা বেসিক্যালি কম ভারী হয় নাই, পিএসপি ফ্রেমওয়ার্ক হিসেবে বেশ ভারী, কিছুটা জটিলতাও আছে। জেন্ট ফ্রেমওয়ার্ক এখন ততটা চলেও না শুরুর দিকে, বাট ওই কাছাকাছি সময় ডেভেলপ হয় কেক অ্যান্ড কোডিগনেটর, দে আর লাইট ওয়েট, এবং তারা এমভিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে। জেন্ডো কি এমভিসি ডিজাইন প্যাটার্নই ফলো করে, বাট সাকসেসফুল তিনটা ফ্রেমওয়ার্ক বাজারে আসে এবং তখন থেকে কিছু কিছু করে ফ্রেমওয়ার্কে সাইট করার কনসেপ্ট চলে আসে, এবং বড় বড় অ্যাপ্লিকেশন গুলো ফ্রেমওয়ার্ক দিয়েই হয়। কারণ বেনিফিট আছে একটাই, যে ওখানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। তারা যে প্রবলেমটা ফেস করছিল, তারা 5 জন বা 10 জনের টিম নিয়ে কাজ শুরু করেছে, একজন টিম মেম্বার অসুস্থ, একজন টিম মেম্বার লিভ করছে, নতুন টিম মেম্বার আসছে, তারা ম্যাচ করতে পারছে। বড় কিছু প্ল্যান করা যাচ্ছে না, একেবারে আনঅর্গানাইজড। এখন সবকিছু স্ট্রাকচারড হওয়াতে, যে লাইক ফ্রেমওয়ার্ক যখন আসে, ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম যে আমি এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হব, ওই রাস্তা সবার জন্য কি সেম। আপনি এলোমেলো এদিক সেদিক দিয়ে বের হতে পারবেন না, সে হাত পা বেঁধে আপনাকে একটা কাঠামোর মধ্যে ছেড়ে দেবে, রাইট? সো আমি যে স্টাইলে যাব আপনাকে ওই স্টাইলেই যেতে হবে, আদারওয়াইজ আপনি মুভি করতে পারবেন না। তার মানে কি পিএসপির উপরে তারা হাত ঘুরিয়েছে, ঘুরিয়ে বিষয়টাকে স্ট্রিক্ট করে ফেলেছে এবং একটা কাঠামো দিয়ে দিয়েছে। তখন ওই পিএসপির ফ্রেমওয়ার্ককে আপনি স্ট্রাকচারড বলতে পারেন, পিএসপি কে আপনি স্ট্রাকচারড বলতে পারেন না। স্ট্রাকচারড হওয়াতে আমি অনেক দূর যেতে পারছি, যে কাউকে নিয়ে কাজ করার একটা কনফিডেন্স আমাদের মধ্যে চলে আসছে, যে ওই স্ট্রাকচারটা বলছে, রাইট? সো বড় লসের হাত থেকে বেঁচে গেছে, বা বড় লস হবে না যদি কোনো প্রজেক্ট স্টার্ট হয়, অ্যাটলিস্ট শেষের দিকে টেনে নেওয়া সম্ভব হবে। কারণ একটা প্রজেক্ট যখন শুরু হয়, 3টা পার্টি সেখানে কাজ করে, একজন কাস্টমার, এক কোম্পানি, আর 2
one customer, 2 company or 3 developers, সবাই উপকৃত হবে। কারণ যদি ওই প্রজেক্টটা ফেল করে তাহলে সবাই লসের মুখে পড়বে। লস বলতে ফেল করার অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজেই বন্ধ হয়ে যাবে, এবং বেশ কিছু রিজনে ডেভেলপমেন্ট স্টেজে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এটা কাস্টমার এন্ড থেকে হতে পারে, সে কমিউনিকেট করে না, এই সংখ্যাটা কম, বা মিসগাইড করছে, যে যা দিয়ে শুরু করেছিল টোটালি ভিন্ন কিছু চাচ্ছে। দ্যাটস ওয়াই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কোম্পানি, ডেভেলপার্স, সঠিক সময় সেটা তুলে দেওয়া সম্ভব হচ্ছে না, কস্টিং বেড়ে যাচ্ছে, আলটিমেটলি এক সময় দুজনের মধ্যে ক্ল্যাশ তৈরি হচ্ছে এবং প্রজেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমার টু দা পয়েন্টে আছে, গাফিলতি করছে কোম্পানি, কারণ তার হাতে ডেভেলপার নেই, বন্ধ হয়ে যাচ্ছে। ডেভেলপার নেই ইন এ সেন্স, ডেভেলপার ছিল চলে গেছে, এখন নতুন ডেভেলপার সেটা বোঝেও না, কিছু করতেও পারে না, রাইট। 3 নম্বর হচ্ছে ডেভেলপার একটা কাজে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে, লঞ্চিং এর আর 1 মাস আছে, কোড শেষ হতে আর হয়তো আমাকে আর 20 দিন 25 দিন কাজ করতে হবে, একদম ক্লোজিং শেপে চলে আসছি, আমি নেই, আমি লিভ করলাম, ভালো একটা জবে আমি চলে গেলাম। বাট ওই যে 10% কাজ বাকি আছে বা 5% কাজই বাকি আছে, একজন নতুন লোক বসিয়ে আদৌ করা সম্ভব কিনা, এটা বুঝতে পেরেছেন? কত শত প্রবলেম এখানে যে আছে, এই প্রবলেম থেকে ছুটকারা দিয়ে দিয়েছে কে? ফ্রেমওয়ার্ক। বড় প্রজেক্টে সেখানে প্ল্যান করা সম্ভব হচ্ছে এখন রিস্ক ফ্রি হয়ে গেছে অলমোস্ট সবাই, বাট ফ্রেমওয়ার্কের মধ্যেও অনেক গোলযোগ তৈরি হচ্ছে এখন, একজন এক এক স্টাইলে কাজ করা শুরু করছে, ওটাকে তো আর অতটাই স্ট্রিক্ট করা সম্ভব না। এটা রোল গুলো অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজারের উপর এসে পড়ে, যে প্রজেক্ট ম্যানেজার যদি স্ট্রিক্ট থাকে তাহলে প্রজেক্টটা একটা শক্ত অবস্থানে থাকে। বাই দ্য ওয়ে, তো ফ্রেমওয়ার্কের যে হিস্ট্রিটা কিভাবে এসেছে, তারপর থেকে প্রচুর ফ্রেমওয়ার্ক এসেছে। বেসিক্যালি শুরুর দিককার সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে কোডিনেটর, স্টিল এটা এখনো জনপ্রিয়। সেকেন্ড বেস্ট ইউজের দিকে এখনো আছে সিআই ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা কোডিনেটর ফ্রেমওয়ার্ক বলছি। ভেরি স্টেবল, সবচেয়ে ফাস্টেস্ট ফ্রেমওয়ার্ক, সেটা ইজি, যে কারোর জন্য শেখাটা অনেক সহজ, রাইট। বাট ল্যারাভেল এখন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, সবচেয়ে বেশি পপুলার, রাইট। এটা নতুন, রাইট, নতুনের দিকে সবার আগ্রহ একটু বেশিই থাকে, নতুন একটা স্ট্রাকচার নিয়ে এসেছে, নতুন সিকিউরিটি সিস্টেম তার আছে, লাইফটাকে আরো বেশি ইজি করে দিয়েছে। মানে আমরা তো খুব কম কাজ করে পার পেতে চাই, তাই না? কাজ করব বেশি, কাজ করব কম, এক্সপেক্ট করব বেশি। আমি পড়েছি 3rd ক্লাস পাওয়ার মতো, আমি এক্সপেক্ট করছি আমি 1st ক্লাস পাবো, আর 1st ক্লাস যখন পেলাম না তখন সরকারের দোষ, তাই না? কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন ফাঁস হয়ে গেছে, এই কারণে আমি 3rd ক্লাস পেয়েছি। কোশ্চেন ফাঁস হয়ে গেলে 3rd ক্লাস পাওয়াতে সরকারের দোষ কোথায় হলো? সেটা বোঝাতে পেরেছি? কারণ আমরা বেসিক্যালি কোনো কিছু না করেই চাই এবং না পাইলে সেটা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিই, এটা বেসিক্যালি কোনো জায়গায় কিন্তু সামঞ্জস্যতা নেই। তো বেসিক্যালি এখন যে অবস্থাটা ল্যারাভেল, এটার একটা অ্যাডভান্টেজ যে সে নতুন কোনো কিছু নিয়ে আসছে এবং প্রতিনিয়ত আপডেট করছে, এটা একটা অ্যাডভান্টেজ। এবং এই কাজটাই আবার ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও গণ্য করা যায়, যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো প্রতিনিয়ত আপডেট হওয়াতে যেটা হচ্ছে, যারা পুরনো ডেভেলপার তাদের প্রতিনিয়ত আপডেটেড থাকতে হচ্ছে, যেটা বেসিক্যালি নিড। হ্যাঁ, যে ডেভেলপারদের আপডেট হতে হচ্ছে এটা ঠিক, বাট প্রবলেম হয় কোন একটা প্রজেক্ট যখন একটা ভার্সন দিয়ে শুরু করেছে, মাঝখানে যখন আরেকটা ভার্সন রিলিজ হয়ে যায়, তখন এটা কাস্টমারকে বোঝানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। ফ্রিকোয়েন্ট রিলিজ, যে আপনি 6 মাসে একটা করে রিলিজ দিচ্ছেন, হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে জুনে একটা রিলিজ হবে, জানুয়ারির দিকে একটা রিলিজ হয়েছে 5.4, জুনে একটা রিলিজ হবে লাইক 5.5 ফর এক্সাম্পল। আমার আজকে একটা প্রজেক্ট স্টার্ট হবে, 2 বছরের একটা প্রজেক্ট, যেটা বলছেন 2 বছরের একটা প্রজেক্ট আজকে স্টার্ট হচ্ছে। প্রতি ভার্সন রিলিজেই 10-15 বা 20-25% পার্থক্য দেখা দেয়, সবচেয়ে কম হলো 10% ডিফারেন্স চলে আসে। প্রতি বছরে প্রায় 40% এর কাছাকাছি ডিফারেন্স চলে আসে। কারণ আপনার 12তে যে ভার্সনটা ছিল, 13-14তে এসে একটা হিউজ ডিফারেন্স নিয়ে একটা ভার্সন রিলিজ হয়েছে।
ল্যারাভেলের, তখন ওর গ্যাপটা কত? এখন আজকে যে জানুয়ারিতে যদি আমি বলি যে 17 জানুয়ারিতে একটা ভার্সন রিলিজ হয়েছে, জুনে যদি একটা ভার্সন রিলিজ হয় 5.5, এই প্রজেক্টে যেটা আজকে স্টার্ট হলো সেটা তো 5.4 হবে নাকি 5.5 এ? 5.5 তো রিলিজ হয় নাই। আমার প্রজেক্টটা 2 বছরের, এটা 19 মেতে গিয়ে শেষ হবে। ইন দ্য মিন টাইম যদি 6 বা 7 চলে আসে, তাহলে আমার এই প্রজেক্টটা ওই কাস্টমার রিসিভ করবে কিনা, বা আমরা আলটিমেটলি কত দূর যাব, কি করব, এটা রিস্ক এখানে ইনভলভ। এটা হচ্ছে ল্যারাভেলের জন্য বা ল্যারাভেল ডেভেলপারদের জন্য বা ল্যারাভেলের কাস্টমার বা ল্যারাভেল যারা কাজ করছে কোম্পানির জন্য একটা অশনি সংকেত। এটা একটা বড় প্রবলেম, রাইট? ফ্রেমওয়ার্ক যদি আদার্স লাইক আমি যদি বলি জেন, কে কর, সিআই, এখানে 1.5-2 বছর একটা করে রিলিজ হয়। এতটা ফ্রিকোয়েন্ট রিলিজ সিম্ফনিটা এখন তো এতটা ফ্রিকোয়েন্ট রিলিজ হয় না, কারণ তারা পুরনো স্ট্যাবল হয়ে গেছে। যদিও সিআই এর একটা লেটেস্ট ভার্সন আছে সিআই 4, এটা 3.2 এর সাথে হিউজ ডিফারেন্স। 3.2 এ কোনো প্রজেক্ট 4 এ নেওয়াই যাবে না, নতুন করে করতে হবে, সেটা একটা প্রবলেম। তো লাইক এখন সিআই দিয়ে কেউ যদি প্রজেক্ট শুরু করে তাদের কি বিপদ, এটা বোঝা যাচ্ছে? সো ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ আমি এটা বলছিলাম। এখন ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ, এখন অ্যাডভান্টেজ বেশি, সো আমাকে সেদিকেই ঝুঁকতে হবে, আর ডিসঅ্যাডভান্টেজটা রিস্ক হিসেবে রিস্ক ফ্যাক্টরের মধ্যে রেখে দিতে হবে। যখন আসবে সেটা আমরা দেখে নিব। আমরা যখন রিস্কে পড়বো তখন সেটা সর্ট আউট করার রাস্তা আমরা বের করে নিব। ওকে, সো ফ্রেমওয়ার্ক যেটা করেছে ডেভেলপারসদের লাইফ ইজি করে দিয়েছে। প্রজেক্ট দ্রুত স্টার্ট করা যায়, এটা কাঠামোর মধ্যে থাকাতে অন্যের কাজ বুঝতে কষ্ট হয় না। কারণ আপনি যখন কোডার শুধু নিজের কোড লিখলে তো এর চেয়ে ইজি লাইফ আর নেই। কোডারের শাস্তি হচ্ছে যদি কোনো ডেভেলপারকে প্রজেক্ট ম্যানেজার শাস্তি দিতে চায়, অন্যের কোডে কাজ করতে দিতে হয়, তাকে বকাঝকাও করতে হয় না। ওইটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় শাস্তি। এতটুকুই বলতে হয় এই কাজটা এতক্ষণের মধ্যে করে দিতে হবে, তাহলে সে বুঝবে যে কত ধানে কত চাল। ফ্রেমওয়ার্ক হওয়াতে এটা অনেক ইজি। প্রসিডিউরাল প্রসেসে চুল মাথায় একটাও থাকার কথা না, বাট ফ্রেমওয়ার্কে আপনার সেটা থাকবে, কারণ আপনি স্ট্রাকচার বোঝেন। সেও যখন স্ট্রাকচার কাজ করেছে সেটা বুঝতে অত বেশি কষ্ট হওয়ার কথা না। বুঝতে পেরেছি? সো লাইফটা ইজি করেছে, অনেক কাজ করে দেওয়া আছে, সো ডেভেলপমেন্টটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, কমান্ড লাইনের মাধ্যমে অনেক কাজ ইজিলি করে ফেলা সম্ভব হয়। বোরিং জব যেগুলো ডেভেলপমেন্টের সেগুলো খুব অটোমেটেড হয়ে যাচ্ছে ল্যারাভেলের যে ফ্যাসিলিটিটা আছে। সো ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার্ড, এবং এটা ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে। এবং তার আগে আমি অ্যাডভান্টেজ যে বিষয়গুলো বলছিলাম এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি, সিকিউরিটি। যদি আমরা প্রসিডিউরাল প্রসেসে থাকি, র কোডিং এ আমি যতটুকু সিকিউর করতে পারবো, যে লাইক আফটার 8-9 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিয়ে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মাধ্যমে একটা প্রজেক্টকে যতটুকু সিকিউর করা সম্ভব, আপনারা কালকে যখন ল্যারাভেল ইনস্টল করবেন ওটা তার চেয়ে বেশি সিকিউর হবে। এটা বোঝাতে পেরেছে? তার মানে কি অনেক ভালো মাথা এক জায়গায় হয়ে একটা স্ট্রাকচার তারা ডেভেলপ করেছে, সেখানে ডেফিনেটলি সিকিউরিটি তারা সেভাবেই এনশিওর করেছে, আর আপনি প্রথম দিনই সেই সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন। এক্সট্রা কিছু সিকিউরিটি দিতে পারলে এটা লক হয়ে যাবে, ভাঙাটা কঠিন, রাইট? ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে ওপেন সোর্স, ইটস ওকে, পিএসপি ওপেন সোর্স, পিএসপি যে কোনো প্রজেক্টে এই রিস্কটা থাকে, তো আমাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, বাট আদার্স অ্যাঙ্গেল থেকে ফ্রেমওয়ার্ক গুলো প্রসিডিউরালের চাইতে অনেক বেশি সিকিউর। ডিসঅ্যাডভান্টেজ আরেকটা আছে, এটা বিট স্লো। পিএসপি প্রসিডিউরাল যত দ্রুত এক্সিকিউট করবে, বেসিক্যালি ওই ল্যারাভেল যেহেতু একটা স্ট্রাকচার অনুযায়ী চলে, তত দ্রুত এক্সিকিউট হবে না। লাইক আমি হ্যালো ওয়ার্ল্ড যদি দিতে চাই, একটা ফাইল হ্যালো ওয়ার্ল্ড কতটুকু লাগবে সময়, আর ফ্রেমওয়ার্কে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড দিতে চাই আমাকে মিনিমাম 20টা ফাইল পার করে এসে হ্যালো ওয়ার্ল্ড আসতে হবে। এটা বোঝাতে পেরেছি? তো ডেফিনেটলি একটু সময় বেশিই লাগবে, কিছুটা কম্প্রোমাইজ তোমাকে করতেই হয়, বাট তারপরেও কি আদার্স ডটনেট বা জাভা এর তুলনায় অনেক ফাস্টার। যদি আমি বলি যে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ,
স্ট্রাকচার বানানো হয় তাহলে একে আমি কাকে রাখবো, জাভাকে রাখবো, 2 আমি সি প্লাস প্লাস কে রাখবো, 3 আমি সি শার্প কে রাখবো, রাইট? তারপরে আমি 4 পিএসপি কে রাখতে পারি। এর মধ্যে যদি আদার্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে তখন চিন্তা করে দেখবো পিএসপি আরো হয়তো নিচেই চলে আসবে, বাট এই স্পিডের দিক থেকে পিএসপির আশেপাশে কেউ নেই। এই কারণে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় কে? তো 20 বছরের মাথায় এসে সে মার্কেটে এখনো সেভাবেই টিকে আছে, ওই একটা মাত্র ডিসিশন যে আমরা স্পিডে কম্প্রোমাইজ করব না, এটাই মূল জায়গায় ক্লিক করছে। তাকে বিট করার মতো অবস্থায় এখনো কেউ নেই, এবং নেক্সট 5 ইয়ার্সেও আসবে কিনা সন্দেহ আছে পিএসপি এখন যে পজিশনে আছে, বাট কম্পিটিটর ডেফিনেটলি আছে, রাইট? সিচুয়েশনের উপরে যদি পিএসপি নিজেকে আপডেট না করে তাহলে পিএসপি পিছিয়ে যাবে। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেদিকে আগে থেকে তাদের আগাম ধারণা তৈরি করতে হবে, তার ল্যাঙ্গুয়েজকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। যে আমরা যে আগামী বছরে ইন্টারনেটে এতটা মজে থাকবো সেটা তো নাও হতে পারে, নতুন কিছু তো চলে আসতে পারে, তখন কি পিএসপি চলবে? বলতে পারেন ইন্টারনেটে আবার নতুন কি আসবে বিট করার জন্য? আসতেই পারে, ইন্টারনেট তো এভাবেই আসে, এমন কিছু চলেও আসতে পারে যেটা ইন্টারনেট লাগবেই না, যেটা বোঝা যাচ্ছে। তো তাল মেলাতে হবে, যদি তাল মেলাতে না পারে হারিয়ে যাবে। আমরা আপনারাও কি তাই, আপনি যদি তাল মেলাতে না পারেন আপনিও হারিয়ে যাবেন। কম্পিটেন্ট হিসেবে আপনাকে টিকে থাকতে হবে, জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, তাই না? তো আমরা নেক্সট ডেতে যে ক্লাসটা করছি লারাভেলের, এখন একটা ছোট ডিসকাশন আছে। কালকে ফার্স্ট রমজান, পরশু ফার্স্ট রমজান, কালকে ফার্স্ট তারাবি প্রবাবলি, কারণ আগামীকাল রমজান সৌদি আরবিয়াতে, তো প্রবাবলি ডে আফটার টুমরো আমাদের দেশেও রমজান। যদিও আজকে অনেকগুলো ব্রুশিয়ার পেয়েছি আমি মসজিদ থেকে আসার সময়, ওখানে রোববারে ডেটই দেওয়া আছে, তাই না? সো কালকের দিনটা আমরা আমাদের ক্লাসটা 4টা থেকে 6টা করতে পারি কিনা, কারণ ফার্স্ট রমজান এর তারাবিটা মিস হতে পারে আমরা যদি 6টা 9টা ক্লাস করি। হ্যাঁ, তারাবি তো মিস হয়ে যাবে, তো আপনাদের তো সমস্যা নেই, ওকে। তো তাই করি আমরা, তো কালকের ক্লাসটা আমরা 4টা থেকে করি, ওকে? 4টা থেকে, হ্যাঁ। আর নেক্সট ফ্রাইডে তো ডেফিনেটলি ফ্রাইডেটা হচ্ছে 3টা 6টা বা 3টা 5:30 আমরা করবো বেসিক্যালি। আর যেহেতু শনিবারটা অফিস আছে কারো কারো, তো আমরা 3:30 থেকে 5:30 পর্যন্ত করবো। কারো অফিস আছে? আপনার তো জব আছে। শনিবার বন্ধ, শুক্রবার? তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে, তাহলে সমস্যাই নেই। যদি আমরা, তাহলে তো আরো ভালো হয়, আমরা 3:30 না করে 3টাই করে ফেলি, তাহলে বাসায় গিয়ে আপনার ইফতারি করতে পারবেন, তাই না? 3টা 5টা, শুক্র শনি 3টা 5টা, ঠিক আছে। এবং আগামীকালকেও তাই, আগামীকালকের আমাদের ইফতারি আছে, হ্যাঁ সরি, আমার আগামীকালকে তারাবি আছে। তো আগামীকালকেরটা আমরা একটা কাজ করি, আমাদের কালকে একটা ছোট সেশন আছে 3টাতে, ওখানে আমরা একটু কাজ করব আর কি, ভিন্ন একটা কোর্সের। ওদের 3টা 4:30, আপনার কালকে 4:30 আসে, 4:30 থেকে 6:30 পর্যন্ত আমরা ক্লাস করি। ওদের 1.5 ঘন্টা দিব, আপনাদের 2 ঘন্টা দিব, ওকে? ঠিক আছে, তাহলে এটাই ঠিক থাকলো যে আগামীকালকে কি হচ্ছে। এখন যেটা হবে যে মানে রমজানের ভেতরে 8টা সেশন আমাদের হয়তো একটু লোড থাকবে ট্রেনার, কারণ ওখানে প্র্যাকটিস টাইমটা একটু কম থাকবে, হ্যাঁ? যেমন এখানে আমরা প্র্যাকটিসের জন্য কিছু সময় দেই, পড়ার জন্য একটু সময় দেই না, ওখানে নর্মালি 2 ঘন্টার ক্লাসে আমাদের এখন প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও কি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে হয়, তার মানে 80 মিনিট করে হয়, তাই না? ক্লাসের লেকচার, যদিও ক্লাসের ডিউরেশন থাকে 180 মিনিট, ওখানেও ক্লাসের ডিউরেশন থাকবে কত? 120 মিনিট, রাইট? বাট আলোচনা হবে কতটুকু? ওই একই, 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 25 মিনিটে আপনাদের প্র্যাকটিস টাইমটা কমে আসবে, বাসায় প্র্যাকটিসটা একটু কভার করতে হবে, হ্যাঁ? ঠিক আছে। আর রমজানের পরন্ত বিকেলে লং টাইম, তাই না? একটু হয়তো
সে কি থাকবেন, একটু প্রথম দিকে একটু হয়তো কষ্ট হবে, বাট এই সময়টা অত্যন্ত কঠিন সময় আর কি, তাই না? রমজানের জুন মাসটা সবচেয়ে বড় থাকে দিন, তাই না? এবং সাথে আরো গরম যুক্ত হয়েছে। যাই হোক, গরম হয়তো কমে আসবে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, রমজানের প্রথম দিন যদি বৃষ্টি হয় আল্লাহর রহমতে ভালোই হবে, রহমতের সময় চলে আসে। বাই দ্য ওয়ে, বাট একটা বিষয়, রমজানের প্র্যাকটিস শিডিউলটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, আপনারা উপকৃত হতে পারেন। রাইট, রমজানের প্র্যাকটিস শিডিউলটা আপনারা যখন ক্লাস করে যাবেন, বেসিক্যালি ক্লাস করে গিয়ে রমজানের ভেতরে তারাবি করে প্র্যাকটিস করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। রমজানে আমরা যদি দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করি, এবং সেটা যদি হয় একদম আর্লি মর্নিং এ, তাহলে সবচেয়ে ভালো হবে। আর্লি মর্নিং এ আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনারা যদি মনে করেন যে না আমি 4টা বাজে নামাজ পড়বো, তাই হবে। প্রতিদিনের নামাজ কিন্তু সেহরির পরে 4:10 হবে, বা 4টা বাজার আগেই হবে। তো ওইটা করার পরে যদি একটু রিল্যাক্স করে না ঘুমিয়ে, 8টা পর্যন্ত না ঘুমিয়ে আপনি যেটা করতে পারেন, যে 4:30 থেকে যদি আপনি 6:30 পর্যন্ত প্র্যাকটিস করেন 2 ঘন্টা, দেন আপনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে আপনি 10টা পর্যন্ত ঘুমান, কোনো প্রবলেম নেই। আমি বুঝতে পেরেছি? যদি আপনার কোনো আদার্স জব না থাকে, ওই 2 ঘন্টা প্র্যাকটিস যদি প্রতিদিন রাখেন, দেখবেন যেন অনেক দূর এগিয়ে যাচ্ছেন। সারাদিন আর প্র্যাকটিস করার দরকার নেই। ভোর রাতে 4:30 থেকে 6:30, দেন আপনি ফ্রেশ হয়ে 2-4 ঘন্টা ঘুম দিয়ে দিলেন। দেন আপনি কিন্তু যখন উঠলেন 10টা-11টায়, আপনি কিন্তু 7টা পর্যন্ত টিকে থাকতে পারবেন। দ্যাট আদার্স টাইমে যদি অন্য কখনো আপনি প্র্যাকটিস করার জন্য ট্রাই করেন, লাইক আপনি ওই সেরি করে ঘুমালেন, 8টা-9টায় উঠলেন, আপনার জন্য দিনটা অনেক বড় হয়ে গেল, রাইট? আর প্র্যাকটিস করার কিন্তু কোনো সময় পেলেন না। কারণ আপনি যখন 9টা-10টা বাজবে, ডেফিনেটলি কোনো না কোনো কাজ আপনার কাছে এসে হানা দেবে। তো পুরো রমজান যদি এরকম পার্টি অবস্থায় চলে যায়, তাহলে ল্যারাভেল তো অনেকখানি এর মধ্যে হয়ে যাবে। ব্রেন কাজ করবে না তো। এই ক্লাসগুলো কিন্তু স্টাক অবস্থায় করতে হবে। পরে জট খুলবে কি, ভিডিও প্র্যাকটিস বা ওই যে যা শুনেছেন অতটুকুই কিন্তু কাজ করবে। তো ওই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আফটার সেহরি 2 hours only আর ডে। ঠিক আছে? ক্লাসের দিনগুলোতে ঠিক আছে, আর ক্লাস ছাড়া দিনগুলো যদি আপনি রিল্যাক্সে কিছু দেখতে পারেন, শুনতে পারেন, ইটস ওকে। স্যার ম্যারাথন বেসিসে আমি ওই ব্লগ সাইটটা করছিলাম, ওটা কমেন্ট সেকশনটা স্যার ওখানে ছিল না। এটা সবসময় সব জায়গায় করা হয় না। হ্যাঁ, টাইম একটা ইস্যু, প্র্যাকটিস একটা ইস্যু, বা হয়তো ওইটা ওদের হোমওয়ার্ক দিয়েছিল, তারা করে নাই। আপনাদেরও ওইটা দেওয়া হবে যে কোনো কাজ হয়তো এখানে হবে, ওখানে হবে না। আপনার 6-7 দেখতে থাকেন, হ্যাঁ, অনেক উপকৃত হবে। এটা শিখে নেবেন। হ্যাঁ, ল্যারাভেল শুরু হল, এটা আমি শিখে দেবো। ওকে, বলেন। আমরা যখন আমরা যে বিটুতে আরো অনেক ফেমাস আছে, ওইগুলো আমরা শিখাটা করতে জরুরি? আপাতত জরুরি না। হ্যাঁ, আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখেন, যদি অন্য কোনো ফ্রেমওয়ার্কে আপনাকে কাজ করতে হয়, আপনি শিখে নিতে পারবেন। হ্যাঁ, আপনি জাভাস্ক্রিপ্টের প্রয়োজনীয় ফ্রেমওয়ার্ক আপনি শিখতে পারেন। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে আবার আলাদা আলাদা। অ্যাঙ্গুলার জেএস ভালো, নোড জেএসও ভালো, দুই ধরনের কাজ। ভিউজেস এখনো অতটা পায় নাই, ক্লিক করে না, বাট অ্যাঙ্গুলার এবং নোড জেএসটাই ভালো আর কি। হ্যাঁ, দেখেন করেন, যদি হয় তো গুড। ঠিক আছে। সো ফ্রেমওয়ার্ক আপনি একটা শিখলে অন্য ফ্রেমওয়ার্ক আপনার ধরতে 10 থেকে 15 দিন লাগবে হার্ডলি, বাট আপনাকে কিন্তু ভালো মতো রপ্ত করার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করলে, একটু সাপোর্ট দিলেই আপনি পেরে যাবেন। অ্যাঙ্গুলার জেএস বেসিক্যালি এটা ফ্রন্ট এন্ডের, আর নোড জেএস ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করে, মানে সার্ভার স্ক্রিপ্টিংও করা যায়।
ঠিক আছে? সো পাওয়ারফুল কি নোড.জেএস, ঠিক আছে? আচ্ছা, আর ল্যারাভেল যে বিষয়টা, আপনি যদি ল্যারাভেল শিখেন, আদার্স ফ্রেমওয়ার্ক গুলো, যে কোনো ফ্রেমওয়ার্ক যদি কেউ শিখে, অন্য কোনো ফ্রেমওয়ার্ক ধরতে তার 10-15 দিনই লাগবে ম্যাক্সিমাম। এর একটা ভিডিও টিউটোরিয়াল দেখলেই পেরে যাবে। কারণ একটা স্ট্রাকচার যখন এমভিসি একটা ডিজাইন প্যাটার্ন আপনি শিখছেন, আদার্স ডিজাইন প্যাটার্ন গুলো শেখাটা অনেক ইজি আপনার কাছে, অনেক জটিল কোনো কাজই না। ক্লিয়ার? তাহলে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে শিখে নিতে হবে। আপনি এখানে ল্যারাভেল করেন, ইন দ্য মিন টাইম আমাদের যে সিআর ব্যাচ গুলো চলছে, সিআর ফ্রেমওয়ার্ক আপনি দেখেন, অনেক বেশি ইজি মনে হবে। যারা সিআই শিখবে তারা ল্যারাভেল দেখলে তারা সেটাও শিখে যাবে। একটা ফ্রেমওয়ার্কে কয়েক মাস কাজ করা দরকার, তারপর যদি কনভার্ট ম্যান্ডেটরিও না, আপনি যদি প্যারালাল শিখেন শিখতেই পারেন। আপনার কাছে যদি সময় থাকে আপনি প্যারালাল ফ্রেমওয়ার্ক শিখছেন, শিখতেই পারেন। আমাদের এখানে ল্যারাভেল ব্যাচ 20 তে এবং জেন্ডের একটা দম্পতি ভর্তি হয়েছে ডেনমার্ক থেকে এসে। তো ওরা এসেইছে টার্গেট করে যে এখানে ডেভেলপমেন্ট শিখে যাবে, 6 মাসের লিভ নিয়ে আসে। ওখানকার সিটিজেনশিপ আছে, বাট ওখানে জবের প্রবলেম আছে, যে আইটিতে জব অনেক বেশি এবং খুব ইজিলি পাওয়া যায়, বাট আইটি তারা তো নন আইটি পিপল ছিল, ওরা ট্রিপল এ। বেসিক্যালি তারা ডেভেলপমেন্ট শিখতে আসছে এবং তারা যেটা করছে যে সিআই শিখছে, ল্যারাভেলের ভিডিও দেখছে, বুঝতে পারছি। পিএসপি হচ্ছে হাইয়েস্ট সার্টিফিকেশন, জেনটা হচ্ছে পিএসপির হাইয়েস্ট সার্টিফিকেশন। যেমন জাভার সানজাভা, ওরাকল সার্টিফিকেশন বা সানজাভা সার্টিফিকেশন, মাইক্রোসফট সার্টিফিকেশন, পিএসপি শেখানো হয়, শুধু পিএসপি। যদি এটাই আমি বলছিলাম, আপনারা বেসিক্যালি ল্যারাভেল করছেন বা সিআই করছেন বা আদার যে কোনো ফ্রেমওয়ার্ক শিখছেন, বেসিক্যালি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, পিএসপি শিখছেন না। পিএসপি শিখতে হলে আপনাকে জেন করতে হয়। যদি আপনি পিএসপি ভালো করে শিখতে চান, আপনি জেন শিখেন, মানে জেন্ডের কোর্স করেন। সার্টিফাইড হলে তো মানে সোনাই সোহাগা যেটাকে বলা হয়। সার্টিফিকেট না পেলেও আপনার পিএসপি নলেজ ওই জায়গায় চলে যাবে যেখান থেকে আপনাকে সরানো অনেক কঠিন। আপনি একটা স্ট্রং কন্টেন্ডার হবেন এবং এত ভালো পারফর্ম করবেন অফিসে, আপনার প্রোগ্রেসটা যে কারো চাইতে বেটার হবে। সাধনা করার দরকার আছে, একটু খাটনি। কোনো কোর্স আছে নাকি বা কোর্স আছে, জেন্ডের কোর্স আছে, আমরাই করাই। আমাদের জুনের 7 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে। জুনের 7 তারিখ থেকে একটা ব্যাচ শুরু, ওখানেও অফার চলছে, 40% এর একটা ডিসকাউন্ট অফার চলছে। 40% ডিসকাউন্টেই কোর্সের ফি 20,500 টাকা। jen.com, pspgen.com। হ্যাঁ, অনলাইন এক্সাম দিতে হয়, এক্সামের ফিও আলাদা, এক্সামের ফি $200। এটা জেন্ডের সাইট থেকে দিতে হয়। আর আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছে তারাও জেন সার্টিফাইড, 3 জন ক্লাস নিচ্ছে, 3 জনই জেন সার্টিফাইড আমার স্টুডেন্ট। আমাদের দেশে জেন সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে 98 জন এখন পর্যন্ত, এবং প্রত্যেকের ডিমান্ড সেই রকম। আমরা যদি একটা কাঠামো বলি, যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন, পিএসপি ওয়েব ডেভেলপমেন্ট বলা হচ্ছে। পিএসপি আপনি হয়তো সামান্যই জানেন, ডেভেলপ করতে পারছেন, যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতে পারছেন, যে কোনো ফ্রেমওয়ার্ক চান। তো আপনি মোটামুটি ছোট বা মিড লেভেলের কোনো কোম্পানিতে যদি ঢোকেন 12-15 হাজার টাকা দিয়ে, 12,000 বা 15,000 টাকা দিয়ে ঢুকেছেন, আফটার 3 ইয়ার্স আপনার স্যালারি সেটা 50,000 কাছাকাছি যাবে। আফটার 3 ইয়ার্স 40, 45, 50 কোম্পানি ভেদে নির্ভর করবে আপনার প্রোগ্রেসের উপরে। যদি আপনি স্মুথ প্রোগ্রেস করেন, আপনি যদি নিজেকে আপডেট করেন। বাট যদি আপনি জেন্ডে কাজ করেন বা জেন্ড সার্টিফাইড হন, সে স্টার্টিং করবে 35-40 দিয়ে। কারণ স্টার্টিংটাই কত হবে? 35-40। এখন চিন্তা করেন আফটার 3 ইয়ার্স সে কোথায় যাবে? আফটার 3 ইয়ার্স, এই যে 2 বছর কয়েক মাস হচ্ছে আমাদের এখানে যে ক্লাস নেই যারা, প্রত্যেকেরই স্যালারি 1 লাখের, 1,10,000, 15,000, 20,000 এরকম। 3 বছরও হয় নাই। পার্থক্য কতটুকুই? তারা কি ডিফারেন্ট কিছু? তারা খাটনি করে সার্টিফিকেটটা নিয়েছে, পড়েছে, জেনেছে, দেন সার্টিফিকেট পেয়েছে, সার্টিফিকেট পরীক্ষায় পাস করে। তো যদি 6 মাস খাটনি করা যায়,
লাইফটা কতটুকু চেঞ্জ হচ্ছে বিষয়টা বোঝেন। 50,000ও খারাপ না, বাট 1 লাখ তো ডেফিনেটলি ডিফারেন্ট কিছু, তাই কি না? সো অনেকে বিষয়টা বোঝে না, মনে করে যে ওয়েস্টেজ অফ মানি বা কি হবে, বাট তারা ডিমান্ড মার্কেটটা কিন্তু বোঝে না। বাট আপনি যদি 2-4টা ক্লাস দেখেন বা করেন, বেসিক্যালি পিএসপি কোন লেভেলে সেখানে শেখানো হয় এটা খুব ভালো বুঝতে পারবেন। বাট শুরুতে যেটা করা উচিত না, অ্যাটলিস্ট এই যে ধরনের প্রোগ্রামিং প্রজেক্ট ক্লাসগুলো যখন আপনি করছেন, পিএসপির উপরে কিছুটা ধারণা আপনার রয়েছে, দেন আপনি ক্লাসটা করতে পারেন। তালা ট্রেনিং এ যে একটা চ্যানেল, একটা আছে, প্লে লিস্ট আছে, জেন ব্যাচ 1, ওটা একটু দেখেন, 4-5টা ক্লাস দেখেন, তখন ইন্টারেস্ট পাবেন। বেসিক্যালি কি শেখানো হয়, ভিডিওতে তো সবকিছু থাকে না সেখানে। এবং জেন্ডের ক্লাসগুলোতে যখন জেন্ডের এক্সপার্টরা ক্লাস নেয়, ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গাতে তারা গ্যাপ রেখে দেয় ভিডিওতে, যাতে ভিডিও দেখে সবাই সেটা শিখে নিতে না পারে। কিছুটা গ্যাপ সেখানে থাকেই, সো মেজর ভিডিওস হয়তো আপলোড হয় না সিরিজের। আর মূল যে বিষয়টা, ম্যাটেরিয়ালস আপনি কোথায় পাবেন? এটা ক্লাসে আলোচনা হচ্ছে, যেটা হ্যান্ড আউট দিয়ে দেওয়া হচ্ছে, যে এটা এক্সাম দেওয়া হচ্ছে, সেগুলো তো আপনি পাচ্ছেন না। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন যখন জেন শুরু করছে আর 3 মাস পরে সে যখন বের হবে, ডিফারেন্ট মানে স্কিল নিয়ে বের হবে, তো তার পিএসপি নলেজ থাকবে ডিফারেন্ট লেভেলের। আমাদের 40% অ্যাকচুয়ালি রমজানের জন্যই অফারটা চলছে। 20,500 টাকাতে আমরা ভর্তি নিচ্ছি। 7 তারিখে আমাদের কোর্সটা শুরু হবে। এটা কি তো কন্টিনিউ করবে? এই ব্যাচ তাহলে এই ব্যাচ থেকে আমরা ব্যাচ কন্টিনিউ বসিয়ে দেন। বুঝতে পেরেছে? সো এটা করে ফেলতে হবে, কন্টিনিউয়াস ব্যাচ, বাট পরবর্তীতে হয়তো রমজানের পরে হয়তো অফারগুলো থাকবে না। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ চলবে, বাট অফার তো হয়তো আমাদের জন্য কি এসি শিক্ষাটা জরুরি না। ওকে, ভিডিওটা দিয়ে দিচ্ছেন, পেন ড্রাইভ কানেক্ট।